হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। স্যাভেজ 420 আজকে আমি খুবই কঠিন একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। আমার লাইফে আমি এত কঠিন একটা সিনেমা কখনোই এক্সপ্লেন করিনি। সিনেমাটার কাহিনী খুবই কঠিন, তবে যথেষ্ট ইন্টারেস্টিং। আর এই সিনেমাটা জাপানিজ সিনেমা। এটা প্রথমে জাপানিজ একটা এনিমে ছিল, এনিমে থেকে সিনেমাতে রূপান্তরিত করা হয়েছে। তো আশা করছি লেটেস্ট এই জাপানিজ সিনেমাটা তোমরা সবাই এনজয় করবে, তবে আমার অনেক ফাটবে, কারণ এই কঠিন সিনেমাকে সহজ করে বোঝানোর দায়িত্ব যে আমার। তবে তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে, ব্রেক শেষ করে আমরা মূল ভিডিওতে চলে আসছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমার সম্পর্কে আমি যদি বলি, সিনেমাটি যেহেতু এনিমে থেকে অ্যাডাপশন করা হয়েছে, তো এই সিনেমাটার প্লট, মানুষজনের ড্রেসিং স্টাইল সবকিছু একটা এনিমে আকারে সাজানো হয়েছে। মনে করে এটা বাস্তব ধর্মে একটা ফ্যান্টাসি টাইপের সিনেমা। তো যাই হোক, সিনেমা যখন শুরু হয় আমাদেরকে বলা হয় জাপানে এত বেশি ক্রাইম বেড়ে গিয়েছে যে নতুন একটা আইন জারি করা হয়েছে, যেটার নাম হচ্ছে ল স্ট্রিম, যেটার মাধ্যমে প্রসিকিউশন সরকারি উকিল এবং ডিফেন্স উকিল বা ভাড়াট উকিল তাদের মধ্যে কোর্টে 3 দিনের সময় দেওয়া হয় এবং এই 3 দিনের মধ্যে জজ সিদ্ধান্ত নিতে বাধ্য, মানে যে কোনো একটা সিদ্ধান্ত নেবে এবং এর মধ্যে ওই দুই পক্ষের উকিলকে তার সমস্ত মনে করো যে কি বলে প্রমাণ এক জায়গায় করতে হবে, তাহলে জজ সেই পক্ষের সিদ্ধান্ত দিতে পারবে। মানে 3 দিনের মধ্যে জজকে যে কোনো অবস্থায় সিদ্ধান্ত দিতে হবে। তো এই মহলে একজন উচ্চ শিক্ষিত উকিল ছিল যার নাম হচ্ছে ফোনিক্স, আর সে মিয়া নামের একটা অ্যাডভোকেটের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। আর এখানে লক্ষ্য ফোনিক্স ছোটখাটো কেস লড়ে, কিন্তু যখনই বড় কেসে আটকে যায় তখন মিয়া এসে তাকে সাহায্য করে। তো এভাবে একটা কেসে ফোনিক্স আর মিয়া ফোনিক্সের বন্ধু হ্যারিকে একটা কেস থেকে মুক্তি করে। আর এই কারণে খুশি হয়ে হ্যারি করে কি মিয়াকে একটা অ্যান্টিক বা অনেক পুরনো একটা জিনিস গিফট করে, যেটা আসলে একটা ঘড়ি ছিল। আর এখানে আমাদের সামনে মাইলস নামের আরেকটা উকিল আসে, যে আজ পর্যন্ত কখনো কোনো কেস হারেনি এবং এখানে লক্ষ্য মাইলস ডার্টি ট্রিক্স খেলে, মানে মনে করো মামলার প্রমাণ উলটপালট করে কেস জেতার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তবে তার গুরু কার্মা সবসময় মাইলসের উপর অনেক অসন্তুষ্ট থাকতো, কারণ কার্মাও তার জামানায় অনেক বড় অ্যাটর্নি ছিল এবং সেও 40 বছরের কেরিয়ারে কখনো কেস হারেনি। আর এখানে লক্ষ্য কার্মা চিফ প্রসিকিউটর এবং আমাদের যে মাইলস, সেও কার্মার ওই পজিশনে যেতে চায়, মানে চিফ অ্যাটর্নি হতে চায়। আর এরপর আমরা দেখতে পাই মিয়া 15 বছরের পুরনো একটা কেস, যেটা নাম হচ্ছে DL6 কেস, সেটা নিয়ে ঘাটছে, কারণ ওই কেসটা আজ পর্যন্ত সলভ হয়নি। আসলে 15 বছর আগে ওই কেসটা সলভ করার জন্য ওই কেসের যে তোমার উকিল ছিল, আসামের পক্ষ থেকে যে উকিল যার নাম হচ্ছে মাইকেল, সে মিয়ার মায়ের হেল্প নিয়েছিল, কারণ মিয়ার মা একজন তোমার কবিরাজ ছিল এবং সে ভূত আর মানুষদের মধ্যকার ব্রিজ হিসেবে কাজ করতো। তো মিয়ার মা তখন ওই ভিকটিমের আত্মাকে নিয়ে আসে এবং মাইকেলের সাথে কন্ট্যাক্ট করায়, মানে উকিলের সাথে, এবং খুনির নাম জেনে নেয়। আর মাইকেল ওই সময় DL6 কেসে ডিফেন্স উকিলের কাজ করছিল, দোষীর পক্ষে। কিন্তু তার খুনি মানে ইয়ান্নি কোর্ট থেকে ছাড়া পেয়ে যায়, এবং কিন্তু 2 দিন পরেই মিয়ার মায়ের মার্ডার ঘটে, ওই কবিরাজের। আর মিয়ার কাছে মনে হয় এই কেসে গভীর কোনো রহস্য লুকিয়ে রয়েছে। তো এরপরে এক রাতে মিয়া এই কেসের ব্যাপারে যখন ভাবছিল, তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে। সে লুকিয়ে লুকিয়ে কোর্টের এভিডেন্স রুমে যায় আর সেখান থেকে 15 বছর আগের মার্ডারে ব্যবহার হওয়া বুলেট এবং তার রিপোর্ট হাসিল করে, কিন্তু তার উপরে কারো নজর ছিল। আর তারপর মিয়া যখন অফিসে ফিরে আসে তখন কেউ তার উপরে হামলা করে, আর কিছুক্ষণ পরেই দেখা যায় ফিনিক্স মিয়ার অফিসে আসে এবং সে দেখে মিয়াকে কেউ মার্ডার করেছে এবং ওই মিয়ার পাশে মিয়ার ছোট বোন ঘাবড়ানো অবস্থায় রয়েছে, যার নাম হচ্ছে মায়া। তো এরপর যখন পুলিশ আসে এবং জানা যায় মার্ডারের একজন সাক্ষীও রয়েছে, যে নিজের চোখে দেখেছে, সে মিয়ার অফিসের বরাবর হোটেল রুমে থাকতো। আর সেই সাক্ষী, মানে যার নাম হচ্ছে রবার্ট, সেই পুলিশকে কল করে বলেছে। তো রবার্টের সাক্ষ্য অনুযায়ী মিয়াকে তার ছোট বোন মায়া মার্ডার করেছে। আর এইদিকে পুলিশ ডিটেকটিভ জেমস মিয়ার লাশের পাশে একটা পেপার পায়, যেখানে রক্ত দিয়ে মায়া নামটা লেখা ছিল।
আর এই পেপারটা আসলে ছিল হচ্ছে লাইট স্ট্যান্ডের বিল, মানে মিয়া একটা লাইট স্ট্যান্ড কিনেছিল, সেটার বিলের কাগজে লেখা হয়েছে। তো এখন মায়াকে অ্যারেস্ট করা হয়, আর মায়াও তার মায়ের মতো একজন শামান ছিল, মনে করো কবিরাজ। ওর মায়ের কবিরাজি মায়াকে দিয়ে গিয়েছে। তো মায়া তখন ফিনিক্সকে বলে, ওই রাতে আমার বোন আমার মায়ের মার্ডার নিয়ে কিছু প্রমাণ হাতে পায়, আর এই কথা বলে সে আমাকে অফিসে ডেকেছিল ফোনে। আর মায়ের কথা ফিনিক্সের কাছে সত্যি মনে হয়, কারণ মায়া নিজের বোনকে কেন মারবে। তো সে মায়ের ডিফেন্স উকিল হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তারপর জেমস ফিনিক্সকে বলে, মানে ওই পুলিশ অফিসার, এই কেস তুমি জিততে পারবে না, কারণ সরকারের পক্ষ থেকে মাইলস এই কেসটা লড়বে তোমার বিপক্ষে। তো এখানে জানা যায় যে ছোটবেলাতে ফিনিক্স, মাইলস এবং হ্যারি তারা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিল, মানে সরকারি উকিল, সাদা চুলালা সরকারি উকিল আমাদের এই নায়ক ফিনিক্স, এবং হ্যারি মানে হচ্ছে যে সিনেমার প্রথমে যেটাকে বাঁচালো মায়া আর ফিনিক্স মিলে, খাড়া চুলো। তো যাই হোক, এখন কোর্টে কেস শুরু হয়। আর তখন পুলিশ অফিসার জেমস কোর্টে বলে যে সে মিয়ার লাশের কাছে রক্ত দিয়ে লেখা একটা নোট পেয়েছে যেখানে মায়ের নাম ছিল। আর মৃত্যুসজ্জায় যে ব্যক্তি থাকে, মানে মরার আগে কেউ মিথ্যা বলে না। কিন্তু ফিনিক্স তখন কোর্টে বলে এটা তো সম্ভব নয়, কারণ অটোপসি রিপোর্ট অনুযায়ী, কি বলে, মর্গের রিপোর্ট অনুযায়ী মিয়ার মৃত্যু মাথায় আঘাত লাগার কারণে সাথে সাথে হয়েছিল। তো লেখার সময় কোথায় পেল? তো এই প্রেক্ষিতে মাইলস বলে, দেখো ওটা পুরনো রিপোর্ট ছিল, নতুন রিপোর্ট অনুযায়ী মাথায় আঘাত লাগার পরও মিয়া কয়েক মিনিট পর্যন্ত জীবিত ছিল। তো ওই সময় সে হয়তো খুনির নাম পেপারে লিখেছে। আর এখানে রবার্টকে সাক্ষী হিসেবে কোর্টে ডাকা হয়। আর রবার্টের নাম শুনেই মায়ার মনে পড়ে, মানে মিয়ার ছোট বোন, যে 15 বছর আগে এই DL6 এর যে নিউজ আর্টিকেলটা প্রকাশ পেয়েছিল সেটাই সাংবাদিক রবার্টই লিখেছিল। বাট রবার্ট এখানে বলে, আমি আমার হোটেলের জানালায় দাঁড়িয়েছিলাম আর আমি দেখেছি মায়া সেই অ্যান্টিক ঘড়ি দিয়ে মিয়াকে মার্ডার করেছে। তো এটা দেখেই তো ফিনিক্সের সন্দেহ হয়, কারণ ওইটা যে একটা ঘড়ি ছিল ওটা বোঝা কোনো সিস্টেমে নেই, এটাকে দেখে একটা অ্যান্টিক পিস মনে হতো, ঘড়িটা ছিল ভেতরে। তো ফিনিক্স তখন রবার্টকে জিজ্ঞাসা করে, ওইটাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে ঘড়ি মনে হচ্ছিল? ওটা তো কোন অ্যাঙ্গেল থেকে ঘড়ি মনে হয় না। বাট তখন রবার্ট বলে, আমি এই ঘড়িটা একটা অ্যান্টিক দোকানে আগেও দেখেছিলাম। আর তারপর সে বলে, মিয়ার অফিস থেকে কাঁচ ভাঙার শব্দ শুনে আমি সেই সময় জানালার কাছে আসি, আসলে লাইট স্ট্যান্ডটা নিচে পড়ে গিয়েছিল। বাট তখন ফিনিক্স জিজ্ঞাসা করে, তুমি কাঁচ ভাঙার শব্দ শুনে যদি আসো জানালার কাছে, তাহলে তুমি কিভাবে জানলে যে লাইট স্ট্যান্ডটা নিচে পড়েছিল, মানে লাইট স্ট্যান্ডই পড়ে কাঁচ ভাঙার শব্দ হয়েছে? বাট এখানে রবার্ট আবারও বলে যে লাইট স্ট্যান্ড যে ওখানে ছিল আমি আগে থেকে দেখেছিলাম। তো এই প্রেক্ষিতে ফিনিক্স আবারও জিজ্ঞাসা করে, এইটা তো সম্ভব না, কারণ তোমার জানালা থেকে লাইট স্ট্যান্ড সরাসরি দেখা যাওয়ার কথা না, মাঝখানে একটা পার্টিশন রয়েছে। তো এখানে রবার্ট আটকে যায়। বাট তখন ওই সময় সরকারি পক্ষের উকিল মাইলস রবার্টকে সাহায্য করতে চলে আসে এবং সে কোর্টে বলে, আসলে রবার্ট মিয়ার উপর নজর রেখেছিল, আর সে মিয়ার মার্ডারের 2 সপ্তাহ আগে মিয়ার অফিসে গিয়ে মাইক্রোফোনও ফিট করে এসেছিল, আর তখন সে ওই লাইট স্ট্যান্ডটা দেখেছিল, আর পুলিশ সেখানে মাইক্রোফোনও পেয়েছে। তো এখন ফিনিক্স বুঝতে পারে না সে আর কি দলিল পেশ করবে, তো সে ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু তখনই মায়া করে কি, তার নিজের শরীরে তার বোনের আত্মাকে ডাকে সাহায্য করার জন্য। তো মিয়ার আত্মা এসে ফিনিক্সকে বলে, তোমার হাতে যে পেপারটা রয়েছে সেটাই তোমাকে সাহায্য করবে। তো এরপর ফিনিক্স করে কি, সেই পেপারটা উল্টে দেখে আর জানতে পারে যে মরার আগে মিয়া যে পেপারে মায়ের নাম লিখেছিল সেই পেপারটা আসলে নাইট স্ট্যান্ডের বিল ছিল, আর মিয়া মৃত্যুর 2 দিন আগে ওটা কিনেছিল। তাহলে 2 সপ্তাহ আগে লুকিয়ে লুকিয়ে যদি রবার্ট মিয়ার ঘরে যায় এবং মাইক্রোফোন সেট করে আসে, তাহলে তো এই লাইট স্ট্যান্ডটা দেখার কথা না, কারণ ওটা তো 2 দিন আগে কেনা হয়েছে। তো ফিনিক্স যখন বলে যে রবার্টই মিয়াকে খুন করেছে এবং রবার্ট মিথ্যা জবানবন্দি দিয়েছে, তখন কোর্টে চেঁচামেচি শুরু হয়ে যায় এবং জজ এখানে যেটা করে, রবার্টের জবানবন্দি খারিজ করে এবং কোনো প্রমাণ না পাওয়ায় মায়াকে সম্মানিত করা হয়, মানে এই কেস থেকে রিলিজ দেওয়া হয়। আর এভাবেই ফিনিক্স তার জীবনের প্রথম কেস জিতে যায় এবং মাইলস তার জীবনের প্রথমবার কেস হেরে যায়। আর তারপর জেমস রবার্টকে অ্যারেস্ট করে এবং মায়া এরপর ফিনিক্সকে বলে, মিয়ার মার্ডারের লিঙ্কটা 15 বছর আগের হওয়া আমার মায়ের মার্ডারের সাথে জড়িত রয়েছে। আর ওই সময় মার্ডারার ইয়ানির উপরে এই রবার্ট আর্টিকেল লিখেছিল, যেখানে সে আমার মায়ের যে স্পিড ডিহারি, মানে যে তার ওই যে আত্মা এসে কথা বলেছিল সেটাকে ভুল বলেছিল, কিন্তু এসব মার্ডারের বুনিয়াদ সেই DL6 কেস। তো ফিনিক্সের তখন মনে হয় মিয়া হয়তো সে রাতে এই DL6 কেস সম্পর্কে কোনো প্রমাণ পেয়েছিল, যে কারণে তাকে মার্ডার করা হয়েছে। কিন্তু মিয়া সেই প্রমাণ কোথায় লুকিয়ে রেখেছে এটা তো কেউ জানে না, হয়তো রবার্ট সাথে করে সেই প্রমাণটা নিয়ে গিয়েছে। তো এই জন্য ফিনিক্স করে কি, 15 বছর আগের সেই DL কেসটা আবারও স্টাডি করে। আর এখানে লক্ষ্য, 15 বছর আগে একজন জমির মালিককে মার্ডার করা হয়, যেটার দোষ দেওয়া হয় DL মানে ড্যান লি নামের একজন গ্যাংস্টারের উপর। আর ওই জমির মালিকের বডিতে যে বুলেটটা পাওয়া গিয়েছিল সেটা ড্যানির বন্দুক থেকে বের হয়েছিল। আর এর জন্য ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী সেটা কোর্টে পেশ করা হয় এবং কোর্টের পক্ষ থেকে কার্মা কেস লড়েছিল। আর ড্যানির পক্ষ থেকে, মানে যে গ্যাংস্টারকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল তার পক্ষ থেকে, আর মাইলসের বাবা, মানে বর্তমানে যে সরকারি পক্ষের উকিল একটু আগে কেস হারলো, ওর বাবা মাইকেল সেই কেসটা নিয়েছিল। আর এর জন্য মাইলসের বাবা মাইকেল 15 বছর আগে এভিডেন্স রুমে ওই বন্দুকের সাথে 2 নম্বরই করতে যায়, মানে প্রমাণ মুছে ফেলতে যায়। কিন্তু এভিডেন্স রুমের ইনচার্জ ইয়ান্নির হাতে তার মার্ডার হয়। কিন্তু ইয়ান্নিকে আত্মরক্ষা এবং যেহেতু সেই ডিউটি অবস্থায় ছিল সেই জন্য তাকে বেকসুর খালাস দেওয়া হয়। তো ফিনিক্স যখন এই কেসটা স্টাডি করছিল তখন মায়া সেখানে এসে তাকে একটা নিউজ দেখায়। অ্যাকচুয়ালি পুলিশ মার্ডার করার অপরাধে পাবলিক প্রসিকিউটর মাইলসকে অ্যারেস্ট করেছে। তো এই নিউজ দেখে ফিনিক্স তো শকড হয়ে যায় এবং এখানে জানা যায় 2টা বুলেট চালানো হয়েছে আর বন্দুকে মাইলসের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গিয়েছে। আর গত রাতে ডোপাং লেকে এই ঘটনাটা ঘটেছে। তো
এরপর ফিনিক্স তাড়াহুড়ো করে জেলে গিয়ে মাইলসের সাথে দেখা করে আর তাকে রিকোয়েস্ট করে মাইলসের এই কেসটা লড়ার সুযোগ যেন মাইলস ওকে দেয়, কিন্তু মাইলস পরিষ্কার না করে দেয়। তবে পুলিশ অফিসার জেমসের কাছে মাইলসকে পুরোপুরি নিরপরাধ মনে হচ্ছিল। তো এরপরে ফিনিক্স করে কি মায়ের সাথে সেই ডোবাং লেকে যায়, যেখানে অনেক ভিড় জমে ছিল, কারণ ওখানে প্রচুর টুরিস্ট আসে। আর তখন একজন টুরিস্ট এটা বলে যে 2 দিন আগে সে লেকে একটা বড় প্রাণী দেখেছিল। আর সব লোকেরা সেই প্রাণীকে দেখতে লাগে। আর তারপর একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার, যার নাম হচ্ছে লুসি, সে 2 দিন ধরে সেখানে তাঁবু গেড়ে বসে রয়েছে এবং সে তার ক্যামেরাকে এমন ভাবে সেট করেছে যখনই বড় কোনো আওয়াজ হবে সেটাতে অটোমেটিক্যালি ক্লিক করবে, মানে ছবি তুলবে। তো ফিনিক্সের তখন মনে হয় এমনটা যদি হয়ে থাকে তাহলে গত রাতে যখন গান ফায়ারিং হয়েছে মার্ডার করার জন্য, 2টা যেহেতু বুলেট ফায়ার হয়েছে, তাহলে অবশ্যই এই ক্যামেরাটা ক্লিক করেছে ফটো, এবং দেখা যায় গান ফায়ারের শব্দকে ডিটেক্ট করে রাত 11:30টার সময় ক্যামেরা ছবি তুলে নিয়েছে। কিন্তু লুসি সেটা ফিনিক্সকে দিতে প্রস্তুত ছিল না, সে পুলিশকে দিতে চায়। আর এরপর ফিনিক্স জানতে পারে যে মাইলসের হাতে যে ব্যক্তি খুন হয়েছে সে ওই উকিল ছিল যে 15 বছর আগে ইয়ান্নির কেস লড়েছিল, যার নাম হচ্ছে হেমন্ড। আর হেমন্ডের কারণেই মাইলসের বাবার খুনির শাস্তি হয়নি। তো মাইলসের তখন মনে হয় যে হেমন্ডকে মারার যথেষ্ট কারণ মাইলসের রয়েছে। তো এর মানে হচ্ছে মাইলসের কাছে ওই হেমন্ডকে মারার কারণ ছিল। তো এরপর ফিনিক্স করে কি মাইলসকে কনফিউজ করে, তাকে যেন এই কেসটা লড়ার সুযোগ দেয়, কারণ সে তার পুরনো ঋণ শোধ করতে চায়। অ্যাকচুয়ালি ছোটবেলায় তোরা যখন একসাথে স্কুলে পড়তো তখন ফিলিক্সের উপর চুরির দোষ আসে যে 380 টাকা চুরি করেছে। আর সবাই তখন তাকে চোর বললেও মাইলসের বেস্ট ফ্রেন্ড হ্যারি এবং মাইলস এই 2 জন ফিনিক্সের পক্ষে দাঁড়ায় এবং ওকে বাঁচিয়ে নেয়। আর ফিনিক্স সেই কথাটি এখনো ভুলেনি। তো ফিনিক্স তখন মাইলসকে সেই রাতের ঘটনা জিজ্ঞাসা করে আর মাইলস তখন বলে হেমন্ড তাকে লেকের সাথে দেখা করার জন্য ডেকেছে এবং DL6 কেসের ব্যাপারে কিছু বলতে চায়। কিন্তু যখনই বোট লেকের মাঝখানে চলে আসে তখনই হঠাৎ করে সে বন্দুক বের করে এবং আমার উপর গান ফায়ার করে। আর প্রথম নিশানা মিস হয়ে যায়, কিন্তু আরেকবার ফায়ারিং করার আগেই অন্য কেউ তাকে ফায়ার করে এবং আমার নৌকার উপর থাকা সে হেমন্ডকে মেরে ফেলে এবং হেমন্ড লেকে পড়ে যায়। আর আমি ভুলে সেখানে থাকা হেমন্ডের পিস্তলটা তুলি এবং আমার ফিঙ্গারপ্রিন্ট সেটার উপরে পড়ে। বুঝতেই পারছো মাইলস এখানে তার মুখ দিয়ে সত্যি কথাটা বলছে। তো যাই হোক, এরপর মাইলসের কেসের শুনানি শুরু হয় কোর্টে। আর এইবার সরকারি উকিল হিসেবে দাঁড়ায় হচ্ছে যে আজ পর্যন্ত কোনো কেস হারেনি এবং মাইলসের ওস্তাদ। তো কার্মা ফিনিক্সকে অল দ্য বেস্ট বলে যে আমার বিরুদ্ধে লড়বে, অল দ্য বেস্ট। তো যাই হোক, কার্মা এরপর কোর্টে তার প্রথম সাক্ষী পেশ করে আর সাক্ষী ছিল লুসি। তো লুসি বলে 12:15টার দিকে সে যখন লেকের পাড়ে নিজের গাড়িতে ছিল তখন গান ফায়ারিং এর শব্দ সে শুনে আর বাইরে এসে সে দেখে যে বোটে 2 জন লোক ছিল। আর তখনই দ্বিতীয় ফায়ারিং করা হয় আর তার মধ্যে একজন লোক লেকে পড়ে যায়। আর তারপর লুসি করে কি কোর্টে সে ছবি দেখায় এবং দাবি করে ওই নৌকায় আমি মাইলসকে দেখেছি। এবং ফিনিক্সও তখন কোর্টে বলে সেই রাতে লেকের আশেপাশে এত গভীর অন্ধকার ছিল যে 10 ফুট দূর থেকেও কোনো কিছু দেখা পসিবল নয়। তো লুসি নদীর পাড় থেকে কিভাবে মাইলসকে স্পষ্টভাবে দেখতে পেল? বাট লুসি তখন মেনে নেয় যে হ্যাঁ, আমি পপুলার হওয়ার চক্করে মিথ্যা কথা বলেছি, আমি মাইলসকে দেখিনি। তো এখন কার্মা করে কি জাজকে বলে সেই রাতে যেহেতু বোটে 2 জন লোকই ছিল আর একজনের যেহেতু মার্ডার হয়েছে তাহলে সাধারণভাবে দ্বিতীয় জনই খুনি হবে, মানে মাইলস খুনি। আর এর প্রেক্ষিতে ফিনিক্স জাজকে বলে এটা জরুরি নয় যে খুনি বোটেই থাকবে, আশেপাশে থেকেও কেউ গুলি চালাতে পারে আর হতে পারে হেমন নিজেই নিজেকে শুট করেছে, মানে তো এই নতুন সম্ভাবনা দেখে জজ করে কি আরেকদিনের জন্য কোর্টটা মুলতবি করে। তো এখন ফিনিক্স আর মায়া প্রমাণ একত্রিত করতে লেগে পড়ে আর তারা লেকের পাশে একটা বাড়ি দেখে আর দুজনে সেই বাড়িতে যায়, কিন্তু বাড়িতে কেউ ছিল না। আর তার পরের দিন কার্মা কোর্টে একজন ব্যক্তিকে পেশ করে আর এইটা সেই লোক ছিল যে ওই লেকের পারে ভাঙাচোরা বাড়িতে থাকতো, যে নৌকা ভাড়া দেওয়ার কাজ করতো। তবে একটা ঘটনার কারণে তার কিছুটা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তার নাম পর্যন্ত মনে নেই। আর এই জন্য সবাই তাকে ডোডো নামে চিনে। ডোডো হচ্ছে বিলুপ্ত হওয়া এমন একটা প্রাণী যাকে পৃথিবীর সবচেয়ে ভোদাই প্রাণী বলা হয় বা ভোদাই পাখি বলা হয়। এটা এত বোকা ছিল যে ও তো ভয় পাবে না, উল্টো তোমার কাছে চলে আসবে। উট পাখির মতো বড় একটা প্রাণী ছিল আর এই জন্য মানুষকে ধরে ধরে সব খেয়ে ফেলেছে। তো এই জন্য এই লোকটারও যেহেতু কিছু মনে নেই, বোকা, এই জন্য ওকে ডোডো বলা হয়। তো যাই হোক, এরপর ফিনিক্স বলে যে ব্যক্তির নিজের নামটা পর্যন্ত মনে নেই তার জবানবন্দি কিভাবে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। বাট কার্মা তখন কোর্টে বলে 4 দিন আগে ঘটে যাওয়া ঘটনা কেউ ভুলে না। তো এরপর ডোডো কোর্টে বলে 24 ডিসেম্বর রাতে 12টা বাজার পরে সে গান ফায়ারিং এর আওয়াজ শুনতে পায় আর তখনই তারপরে সে একটা লোককে বোট থেকে নেমে তার বাড়ির পাশ দিয়ে যেতে দেখে আর সেই লোকটা মাইলসই ছিল এবং মাইলস যাওয়ার সময় বিড়বিড় করে বলছিল যে আমি ভাবতেও পারিনি কাউকে আমি গুলি করব। আর এই কথা শুনে মাইলস চিৎকার করে কোর্টে বলে আমি এরকম কিছুই বলিনি, লোকটা মিথ্যা বলছে। কিন্তু ফিনিক্স তখন ডোডোর জবানবন্দি মিথ্যা প্রমাণ করার জন্য আর কোনো ওই খুঁজে পায় না। আর এইবার মিয়ার আত্মাও ফিনিক্সকে সাহায্য করতে আসে না। তো এই জন্য জাজ মাইলসকে দোষী সাব্যস্ত করে। কিন্তু তখনই কোর্টে হ্যারি আসে, মানে ওই যা ওদের আরেক বন্ধু। আর হ্যারি কোর্টে এসে বলে সেই রাতে আমি মেটাল ডিটেক্টর দিয়ে লেকে পড়ে যাওয়া কিছু খুঁজছিলাম আর আমিও গানশটের আওয়াজ শুনি, কিন্তু সেখানে শুধুমাত্র একটা গানশটের আওয়াজ আমি শুনেছিলাম এবং ওই শব্দটা রাত 11:30টার সময় আমি শুনেছিলাম, 12:15টার দিকে নয়। কারণ ওই সময় রেডিও প্রোগ্রামের যে অ্যাঙ্কর সে বলছিল আধা ঘন্টা পরে ক্রিসমাস শুরু হতে চলেছে। তো ফিনিক্স তখন জজকে বলে তাহলে এই কথা শুনে মনে হচ্ছে 3টা গানশট হয়েছে, মানে এক একজন এক এক টাইম বলেছে, তার মানে অবশ্যই তো কোনো গন্ডগোল রয়েছে। বাট কার্মা তখন বলে মার্ডারের সময় শুধুমাত্র 2টা গানশট হয়েছে, যেটার একটা লুসির ফটোতে বন্ধু রয়েছে আর 2টার টাইমিং 12:15টার দিকে। বাট তখন ফিনিক্স করে কি লুসিরই আরেকটা ফটো পেশ করে যেটা 11:30টার সময় ক্লিক হয়েছিল, কিন্তু ওই ফটোতে কিছুই ছিল না। তো ফিনিক্স তখন কোর্টে বলে লুসির ক্যামেরা সাউন্ড সেন্সরের উপর
সেট করা ছিল, মানে শব্দ হলে ছবি তুলবে। তো রাত 11টার সময় যখনই গান ফায়ারিং হয় ওই ক্যামেরাটা ক্লিক করে ফেলে, হয়তো কোনো কিছু আসেনি কিন্তু ক্লিক তো হয়েছে। তো এর মানে হচ্ছে গান শটটা হয়েছিল 11:30টার সময়, এটার প্রমাণ রয়েছে। তো 11:30টার সময় যে গান শটটা হয়েছিল এটা কেন হয়েছিল? হতে পারে 11:30টার সময় হেমন্তকে মেরে ফেলা হয়েছিল এবং ওই রাতে বোটে মাইলসের সামনে যে ছিল সে হেমন্ত নয়, অন্য কেউ ছিল এবং সেই হয়তো কিলার ছিল। আর অন্ধকারের কারণে মাইলসের কাছে মনে হয়েছিল যে হেমন্ত দুইটা গান শটের পরে বোট থেকে লেকে পড়ে যায় আর সাঁতরে পারে চলে আসে এবং গায়েব হয়ে যায়। তো এই জায়গাতে ফিনিক্সের এখন ডোডোর উপরই সন্দেহ হয়, মানে সাক্ষীর উপরে, কিন্তু ডোডো ততক্ষণে গায়েব হয়ে গিয়েছে। তো এর জন্য কোর্ট তৃতীয় দিন শেষ দিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়। আর তারপর ফিনিক্স জেমসকে বলে মাইলসকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমাদের ডোডোকে ধরাটা জরুরি। তো এরপর জেমস করে কি পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দেয় কাজে, আর ফিনিক্স মায়ার সাথে ডোডোর সেই বাড়িতে যায় যেখানে তারা একটা নোট লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল সময় এসেছে তোমার হেমন্ত আর মাইলসের উপর প্রতিশোধ নেওয়ার, যারা তোমার জীবন বরবাদ করে দিয়েছিল, আর DL6 কেসের কথা ভুলে যেও না। তো ওরা দুজনে যখন নোটটা পড়ছিল তখনই পেছন থেকে কেউ এসে ওদেরকে বেহুশ করে দেয় এবং ওদের হাত থেকে সেই নোটটা নিয়ে চলে যায়। আর এই দিকে রবার্টকেও জেলে কেউ বিষ দিয়ে মেরে ফেলে। রবার্ট মানে ওই যে মিয়ার খুনি, প্রথম যে খুনিটা। আর তারপর ফিনিক্স মাইলসকে বলে কেন যেন আমার মনে হচ্ছে এই সবগুলো কেসের ক্যারেক্টার একজনের সাথে আরেকজনের কোথাও না কোথাও জড়িত রয়েছে এবং এটা শুরু হয়েছে 15 বছরের আগে DL6 কেসের সাথে এবং ওই কেসের সাথেও তারা যুক্ত রয়েছে। তো মাইলস তখন বলে দেখো DL6 কেসের সময় আমার বাবার এভিডেন্স রুমে যে মার্ডার হয়েছিল আমি তখন সেখানে ছিলাম, কিন্তু আমার তেমন কিছু মনে নেই। আর ওই সময় ছোট মাইলস মনে করে এভিডেন্সকে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তার বাবা ওই সময় সেখানে গিয়েছিল আর ইয়ার্নি তাকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে হাতাহাতি হয়, তার খালি এইটুকুই মনে আছে। বাট মাইলসের তখন মনে হয় যাকে আমরা ডোডো মনে করছি সেই হয়তো ইয়ার্নি হবে যে তোমার বাবাকে মেরেছিল, মানে ওই এভিডেন্স রুমের গার্ড ছিল এবং সেই হচ্ছে মনে হয় একমাত্র ব্যক্তি যে তোমার উপরে এবং হেমন্তের উপরে প্রতিশোধ নিতে চায়। তো এখন ফিনিক্স করে কি ইয়ার্নির হিস্ট্রি ঘাটতে শুরু করে এবং সে জানতে পারে ইয়ার্নির স্ত্রীর নাম ছিল পলি। আর এরপর শেষ দিন কোর্টের শুনানি শুরু হয় আর ফিনিক্স কোর্টের রুমের দিকে যাচ্ছিল আর তখনই মিয়ার কেসে পাওয়া এভিডেন্স তাকে ফিরিয়ে দেওয়া হয়, যেখানে সেই অ্যান্টিক পিসও ছিল। তবে ফিনিক্সের কাছে পেশ করার মতো কোনো সাক্ষী ছিল না। তো এখন জাজ যখনই সিদ্ধান্ত শোনাতে যায় তখনই জেমস করে কি ডোডোকে কোর্টে হাজির করে। আর ডোডো তখন কোর্টে বলে আমি তো পালিয়ে যাইনি, আমি আমার তোতা পলিকে খুঁজছিলাম। তো ফিনিক্স তখন ডোডোকে বলে তুমি যদি চাও আমি তোমার আসল নাম মনে করাতে সাহায্য করছি, তোমার আসল নাম হচ্ছে ইয়ার্নি আর তোমার হাতে 15 বছর আগে মাইলসের বাবা মানে মাইকেলের খুন হয়েছিল আর এই কেসে তোমার বদনাম হয় যার দায়ভার তুমি হেমন্ডের উপর দিয়েছিলে আর তাকে মেরে ফেলো এবং সেটার দোষ তুমি মাইলসের উপর চাপিয়ে দিয়ে তুমি এক তীরে দুইটা শিকার করতে যাচ্ছ, তাই না? কিন্তু কারমা তখন ফিনিক্সকে জিজ্ঞাসা করে তোমার কাছে এর কি প্রমাণ রয়েছে যে এই লোকটা ইয়ার্নি? বাট ফিনিক্স তখন বলে ইয়ার্নির স্ত্রীর নাম পলে ছিল আর ইয়ার্নি সেই নামটা তার তোতার নাম রেখেছে আর এই তোতা মানুষের ভাষায় কথা বলতে পারে। তো এরপর এই তোতাকে উইটনেস বক্সে সাক্ষী হিসেবে দাঁড় করানোর অনুরোধ করা হয় আর এই কথা শুনে সবাই চমকে যায় কিন্তু জাজ রাজি হয়ে যায়। আর এরপর ফিনিক্স অনেক আদর করে তোতাকে প্রথমে খাওয়ায় আর তারপর তার সাথে বন্ধুত্ব করে আর এরপর সে তোতাকে ডোডোর ব্যাপারে জিজ্ঞাসা করে। তো তোতা তখন ডোডোর জন্ম তারিখ, তার বিয়ের তারিখ এবং তার স্ত্রীর মৃত্যুর তারিখ বলে আর ফিনিক্স তখন কোর্টে বলে এই 3টা ডেটই ইয়ান্নির, কিন্তু এটার কোনো প্রকৃত প্রমাণ ছিল না। কিন্তু তখনই তোতা করে কি ডোডোকে ইয়ান্নি বলে ডাকে আর তোতার কথা শুনে ডোডো ইয়ান্নিরও সেই সব কথা মনে পড়ে যায়। আর তারপর ডোডো কোর্টের সামনে স্বীকার করে যে সেই ইয়ান্নি আর সে জাজকে বলে 15 বছর আগে আমি মাইকেলকে খুন করিনি, কিন্তু হেমন্ড বলার কারণে আমি কোর্টে মিথ্যা বলি যে আমি মাইকেলকে খুন করেছি। আর অন ডিউটি সেলফ প্রোটেকশন গার্ড হিসেবে মানে আমাকে ডিউটিতে থাকা অবস্থায় আমি যেহেতু এটা করেছি এজন্য আমাকে মুক্ত করা হয়, কিন্তু শহরে আমার অনেক বদনাম হয় এবং সবাই আমাকে খুনির চোখে দেখতে থাকে, যে কারণে আমার স্ত্রী পলে খুব ভেঙে পড়ে এবং একদিন সে ফাঁসি করে আর আমার পুরো দুনিয়া ধ্বংস হয়ে যায় এবং খুন না করেও আমার উপর একটা খুনের ছাপ পড়ে আর আমি শক্টের কারণে সবকিছু ভুলে যাই। আর 4 দিন আগে আমার বাড়িতে একটা পার্সেল আসে যেটার মধ্যে একটা বন্দুক আর একটা চিঠি ছিল। সেই চিঠিতে লেখা ছিল আমার জীবন বরবাদের কারণ হচ্ছে হেমন্ড আর মাইলস মানে মাইকেলের ছেলে, তাদেরকে শেষ করে দেওয়াটাই তোমার জীবনের উদ্দেশ্য। তো প্রথমে আমি হেমন্ডকে শেষ করে দেই আর এরপর তার বেশ ধরে আমি মাইলসের সামনে যখন যাই তখন আমি হেমন্ডের মার্ডারে মাইলসকে ফাঁসিয়ে দেই। তো জজ তখন ইয়ান্নিকে জিজ্ঞাসা করে তুমি যদি অ্যাডভোকেট মাইকেলকে না মেরে থাকো তাহলে মাইকেলকে কে মেরেছিল 15 বছর আগে? তখন মাইলস কোর্টে দাঁড়িয়ে বলে আমি আমার বাবাকে খুন করেছিলাম। তো হ্যামন্ডের মার্ডার থেকে মাইলস রেহা পেলেও এখন তার উপরে তার বাবার মার্ডারের কেস চালানোর সিদ্ধান্ত নেয় কোর্ট। আর ফিনিক্সের তখন মনে হয় মাইলস তো খুনি হতেই পারে না, তখনও ছোট ছিল, হতে পারে এখানে কোনো গন্ডগোল রয়েছে এবং সে সিদ্ধান্ত নেয় সে মাইলসকে নির্দোষ প্রমাণ করবেই। তো এখন কোর্টে মাইলসের মার্ডারের কেস শুরু হয়। মাইলস তখন বলে 15 বছর আগে সে তার বাবাকে একজন ভুয়া অ্যাডভোকেট মনে করতো, চোর অ্যাডভোকেট মনে করতো এবং সে যখন DL6 একজন গ্যাংস্টার উকিল হিসেবে নিজেকে যোগ করে তখন সেই কেসে ড্যানির কাছ থেকে উদ্ধার করা
বন্দুক এভিডেন্স রুমে রাখা হয়েছিল। আর আমার বাবা মানে মাইকেল সেই বন্দুকের সাথে গড়বড় করার উদ্দেশ্যে ওই রাতে এভিডেন্স রুমে যায়, আমিও তার পেছনে যাই। কিন্তু হঠাৎ করে সেখানে ইয়ানি চলে আসে, দুজনের মধ্যে হাতাহাতি হয়, আর হাতাহাতির মধ্যে সেই বন্দুক আমার হাতে পড়ে এবং সেটার ভেতরে 2টা গুলি ভরা ছিল। তো তখন আমি ইয়ানের উপর বন্দুক নিশানা করি, কিন্তু তাকে গুলি করতে পারছিলাম না। আর তখন আমি রেগে বন্দুকটা যখন ছুঁড়ে মারি, তখন বন্দুকটা ইয়ানের মাথায় লাগার সাথে সাথে ট্রিগারের চাপ পড়ে সেটার ভেতর থেকে বুলেট বের হয়, যেটা হয়তো আমার বাবার লাগে এবং আমার বাবা সেখানেই মারা যায় আর আমি অজ্ঞান হয়ে যাই। তো ফিনিক্স তখন জাজকে বলে রেকর্ড অনুযায়ী বন্দুকে 2টা বুলেট ছিল 15 বছর আগে, কিন্তু এই ঘটনার পরে যখন বন্দুক চেক করা হয় তখন এটার ভিতরে একটা বুলেটও ছিল না, মানে বন্দুকের ম্যাগাজিন খালি ছিল। তো ম্যাগাজিন যদি খালি হয় তাহলে মাইকেলের উপর যদি বুলেট চলে তাহলে আরেকটা গুলি কি হলো? তো এটার মানে হচ্ছে হয় ওই বন্দুক দিয়ে 2বার ফায়ার করা হয়েছে কিংবা চতুর্থ কোনো ব্যক্তি ছিল। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ইয়ান্নির বন্দুকে 2টা বুলেট ছিল, তো ইয়ান্নির বন্দুক দিয়ে কিন্তু মাইকেল মারা গিয়েছে, মানে মাইলসের বাবা। তো যদি সে মারা যেয়ে থাকে তাহলে আরেকটা গুলি বন্দুকে থাকবে, কিন্তু গুলি একটাও পাওয়া যায়নি, তার মানে 2টা গুলি ওদিনকে ফায়ার করা হয়েছিল। আর যদি মাইকেল মারা যায় আর ইয়ান্নি যদি গার্ডে থাকে তাহলে আরেকটা গুলি কোথায় গেল সেটা কি বের করতে পারে। তো ফিনিক্সের মাথা যখন কাজ করছিল না তখন মায়া করে কি মিয়ার আত্মাকে সাহায্য করার জন্য ডাকে, আর মিয়ার আত্মা তখন ফিনিক্সকে বলে তুমি তোমার চিন্তা যদি সঠিকভাবে ইউজ করো তাহলে তুমি উত্তর খুঁজে পাবে। আর তারপর জজ করে কি আবারও ফিনিক্সকে জিজ্ঞাসা করে কেন কেউ বুলেট খুলে নিয়ে যাবে, বাট ফিনিক্স তখন জজকে বলে এখন পর্যন্ত যতজন লোকদের সাথে খারাপ কিছু ঘটেছে তারা সবাই DL6 কেসের সাথে কোথাও না কোথাও জড়িত ছিল। মাইকেল মারা গিয়েছে এজন্য ইয়ান্নির বদনাম হয়েছে, তারপর ওই কবিরাজ মিয়ার মা মারা গিয়েছে, মিয়া মারা গিয়েছে, হেমন্ড মারা গিয়েছে, মাইলসের উপর খুনের দোষ চাপানো হয়েছে, এমনকি রবার্টও মারা গিয়েছে। কিন্তু এই কেসে শুধুমাত্র একজন ব্যক্তি রয়েছে যার এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, সে এখনো পরিষ্কার রয়েছে, আর সে হচ্ছে পাবলিক প্রসিকিউটর কার্মা। আর সে তখন ওই সময় সরকারের পক্ষ থেকে DL6 কেস হ্যান্ডেল করছিল। তো হতে পারে সেই রাতে এভিডেন্স রুমে কার্মা উপস্থিত ছিল। সময় আরেকটা গুলি চলে যেটা কার্মার লাগে, আর কার্মা তার 40 বছরের কেরিয়ারে শুধুমাত্র একদিনই ছুটি নিয়েছিল, আর ওই ছুটিটা নিয়েছিল 15 বছর আগে যাতে সে ওই বুলেট দিয়ে হওয়া জখমের ট্রিটমেন্ট নিতে পারে। তো কার্মা তখন জাজকে বলে এমন বানানো গল্পে কে বিশ্বাস করবে, আর কোর্টে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, বানানো গল্পের উপর ভিত্তি করে নয়। এবং কার্মা বলে আমার কোনো মেডিকেল রেকর্ডও নেই যে আমি ট্রিটমেন্ট নিয়েছি। তো ফিনিক্স তখন শকিংলি বলে তার মানে তুমি যদি মেডিকেল ট্রিটমেন্ট না করাও তার মানে ওই বুলেটটা এখনো তোমার শরীরের ভিতরে রয়েছে। তো কার্মা এই উক্তিতে খুব ঘাবড়ে যায়, আর তখন ফিনিক্স করে কি হ্যারির কাছ থেকে মেটাল ডিটেক্টর নিয়ে কার্মার শরীরের উপর ঘোরায় এবং মেটাল ডিটেক্টর ডান কাঁধের আসতেই সাথে সাথে শব্দ করে। তো এখন কার্মাকে স্বীকার করে নিতেই হয় যে তার ডান কাঁধে বুলেট আটকে রয়েছে, কিন্তু সেই বুলেটের সাথে DL6 কেসের কোনো সম্পর্ক নেই। তো এখন কার্মা ফিনিক্সকে চ্যালেঞ্জ করে যে তার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সে প্রমাণ করুক যে তার কাঁধে আটকানো বুলেটটা 15 বছর আগে সেই এভিডেন্স রুমে রাখা বন্দুক থেকে বের হয়েছিল। তো এখন এভিডেন্স রুমের সেই বন্দুকটা চাওয়া হয়, আর তখন জানা যায় সেই বন্দুকটাও চুরি হয়ে গিয়েছে। তো এই জন্য জজ এখন নিজে ফিনিক্সকে জিজ্ঞাসা করে তুমি তাহলে এটা কিভাবে প্রমাণ করবে। তো ফিনিক্সও আর কোনো উপায় দেখে না, আর তখন তার হাত লাগে হচ্ছে টেবিলে রাখা একটা অ্যান্টিক পিসে এবং সেটা ভেঙে যায় এবং সেটার ভেতর থেকে মিয়ার লুকিয়ে রাখা সেই বুলেটের রিপোর্টটা বেরিয়ে আসে, যেটা প্রথমবার মিয়া চুরি করেছিল ওই এভিডেন্স রুম থেকে, এবং ওই বুলেট দিয়ে মাইকেলের মার্ডার করা হয়েছিল। তো ফিনিক্স তখন জাজকে বলে এইটাই সেই বুলেট যেটা মাইকেলের বডিতে পাওয়া গিয়েছিল। তো এই বুলেট যদি কার্মার বডিতে লাগা বুলেটের সাথে ম্যাচ করে তাহলে কার্মার শরীরে ওই এভিডেন্স রুমের পিস্তলেরই গুলি রয়েছে। আর এই কথার পরে কার্মাও স্বীকার করে নেয় সেই রাতে সেই এভিডেন্স রুমে ছিল এবং মাইকেলের মার্ডার ওই সময় হয়েছিল। আর তখন বন্দুক থেকে বের হওয়া একটা বুলেট তার কাঁধে ঢুকে পড়ে, কিন্তু এটার মানে এই না যে আমি মাইকেলকে খুন করেছি, কারণ অ্যাডভোকেট মাইকেলকে মার্ডার করার আমার কাছে কোনো কারণই ছিল না। বাট তখন ফিনিক্স ঠান্ডা মাথায় কার্মাকে বলে কারণ তো ছিল, কারণ মাইকেল জেনে গিয়েছিল কেন তুমি 40 বছরের একটা কেস হারোনি, কারণ তুমি সবসময় ইলিগেল মেথড ব্যবহার করতে এবং কোর্টরুমের যে এভিডেন্স এবং রিপোর্ট গুলো রয়েছে ওগুলোর সাথে 2 নম্বরই করে তুমি জিতে আসছিলে এবং ঘুষের বিনিময়ে তুমি নিজের চাহিদা মতো সবকিছু বদলে আসছিলে, যেমনটা তুমি DL6 কেসেও করেছিলে। আর DL6 কেসে যে বন্দুক ড্যানির কাছ থেকে জব্দ করা হয়েছিল সেই বন্দুক তো ড্যানিরই ছিল, কিন্তু যে বন্দুক দিয়ে মার্ডার করা হয়েছিল ওই জমির মালিককে তার শরীরে যে বুলেট পাওয়া গিয়েছিল সেটা অন্য কোনো বন্দুকের ছিল। কিন্তু ড্যানিকে ফাঁসানোর জন্য মানে ওই DL6 কেসের যে মাফিয়া তাকে ফাঁসানোর জন্য তুমি মিথ্যা ব্যালিস্টিক রিপোর্ট বানাও, যে কারণে কোর্টে এটা প্রমাণ হয় যে ড্যানির বন্দুক দিয়েই ওই জমির মালিককে খুন করা হয়েছিল। আর এটাই মাইকেল ধরে ফেলেছিল এবং তার ক্লায়েন্ট ড্যানির উপর তার বিশ্বাস ছিল, আর এই জন্য সে বন্দুক চেক করার জন্য এভিডেন্স রুমে গিয়েছিল, চুরি করার জন্য নয়। আর সে ওই বন্দুকের ব্যালিস্টিক রিপোর্ট বের করে ওই ল্যান্ড অনারের বডিতে পাওয়া বুলেটের সাথে ম্যাচ করাতে চেয়েছিল। যদি এমনটা হতো তোমার মিথ্যা ধরা পড়ে যেত এবং DL6 কেস তুমি হেরে যেতে। আর তারপর কার্মা ফনিক্সকে জিজ্ঞাসা করে তোমার কাছে এটার কি প্রমাণ আছে, আর তখন ফিনিক্স বা ফনিক্স করে কি 15 বছর আগের DL কেসের সেই বুলেটের রিপোর্টটা মাইকেলের বডিতে পাওয়া বুলেটের সাথে ম্যাচ করায়, কিন্তু এই রিপোর্টটা ম্যাচ করে না, যে কারণে জজের সাথে সবাই শকড হয়ে যায় এবং ফিনিক্স জজকে বলে 15 বছর আগে ড্যানিকে শাস্তি দেওয়ার জন্য কার্মা সেই সময় ল্যান্ড ওনার বা জমির মালিকের মার্ডারের মিথ্যা বন্দুকের ব্যালিস্টিক রিপোর্ট বানিয়ে এটা প্রমাণ করে যে সেই মার্ডার ড্যানির বন্দুক থেকে করা হয়েছিল। কিন্তু কার্মার অপকর্ম মাইকেল ধরে ফেলে এবং বন্দুকের নতুন ব্যালিস্টিক রিপোর্ট বের করার জন্য মাইকেল সে রাতে এভিডেন্স রুমে যায়, আর তার পেছনে কার্মাও যায়। আর এরপর ইয়ান্নি আর মাইকেল
মাইকেলের মধ্যে যখন হাতাহাতি লাগে তখন ছোট্ট মাইলস বন্দুক তুলে ইয়ান্নির দিকে ছুড়ে মারে, আর ইয়ান্নির মাথায় লাগার সাথে সাথেই ট্রিগারে চাপ লেগে বুলেট বের হয়ে যায়, যেটা গিয়ে লাগে হচ্ছে ওখানে দাঁড়ানো থাকা কারমার। আর রাগে তখন কারমার সুযোগ ব্যবহার করে তার কাছে যে বন্দুকটা ছিল সেটা দিয়ে মাইকেলকে শুট করে দেয়। আর সে যেহেতু এত বড় একটা প্রসিকিউটর, তার মান সম্মানের ব্যাপার, তার উপর কেউ সন্দেহ করবে না, আর এই জন্য সে এই দায়টা ইয়ান্নির উপর দিয়ে দেয়, যে অন ডিউটিতে ছিল, মাইকেলের কাছে আক্রমণ করেছিল। তো এই জন্য কারমা শুধুমাত্র মার্ডারার নয়, সে অবৈধভাবে কেস জেতার অপরাধে তার শাস্তি দেওয়া হোক। বাট কারমা তখন কোর্টে জবানবন্দি দেয়, আমি যদি ইলিগাল ভাবে কেস না জিততাম তাহলে সমাজের সকল অপরাধীরা শাস্তি পেত না, তারা খোলামেলা ঘুরে বেড়াতো, তারা সবসময় অশান্তির অপকর্ম করতো, কিন্তু কোর্ট তো কোনো কথা শুনবে না। কোর্ট মাইকেলকে, মানে 15 বছর আগের সেই মাইকেলকে, মানে যদিও সে বেঁচে নেই কিন্তু তারপরেও ওই মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়, এবং এরপর প্রসিকিউটর কারমাকে যাবজ্জীবনের শাস্তি দেওয়া হয়। তো যাই হোক, এরপর মাইলসকেও খালাস করা হয়, আর তারপর মাইলস ফিনিক্সকে থ্যাঙ্কস বলে। আর এরপর হ্যারি করে কি, এই দুই বন্ধুর সামনে আরো একটা রহস্য খোলে। হ্যারি বলে, স্কুলে যে 380 টাকা চুরি হয়েছিল, যেটার নাম তোর উপর এসেছিল ফিনিক্স, ওই টাকাটা আমি চুরি করেছিলাম। তো যাই হোক, হাসাহাসি হয় এখানে। আর তারপর ফিনিক্স করে কি, মায়াকে ট্রেনে বসে বিদায় জানায় মিয়ার বোনকে, কিন্তু তাদের দুজনের চাহনি বলে দেয় যে খুব শীঘ্রই তাদের লাভ স্টোরি শুরু হতে চলেছে। তো যাই হোক, এরপর ফিনিক্স নাম করা উকিল হয়ে যায়, আর মাইলস পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়। তো এরপরে যেটা হয়, রেগুলার ফিনিক্স এবং মাইলসের মোকাবেলা হয়, এবং তারা সৎভাবে মামলা মোকদ্দমা করে আর কি, মানে তাদের বন্ধুত্বের ফাটল ধরবে না, যেটা লিগেল সেটাই তারা করবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি তোমরা বেশিরভাগই এই সিনেমাটা বোঝোনি, কিন্তু আমার ভিডিও দেখে হয়তো শেষ পর্যন্ত অনেকে দেখেছো। তো তোমাদের যদি এটা দেখতে কষ্ট হয় বা বুঝতে কষ্ট হয়, তাহলে চিন্তা করো এটা বোঝাতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে। সত্যি অনেক কষ্ট হয়েছে এই সিনেমাটা এক্সপ্লেন করা, আমার লাইফের অন্যতম কঠিন একটা এক্সপ্লেনেশন ছিল। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সুস্থতার জন্য দোয়া করো, যাতে আমি রেগুলারলি আরো ভালো ভালো সিনেমা তোমাদের জন্য আনতে পারি, এবং জুন মাস থেকে আমরা নতুন করে আমাদের সবগুলো চ্যানেল সাজাবো। আমি চেষ্টা করবো সবগুলো চ্যানেলেই আমার কাজ করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।